আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আল্লাহর অশেষ কৃপায় সুস্থ আছো, বাসায় আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের বাংলা ব্যাকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে এটি দেখবে। বিশেষ করে ক্লাস 9-এ যারা আছো তারা কিন্তু এটির সঙ্গে একদমই নতুনভাবে পরিচিত হবে। আজকে আমরা আলোচনা করব সমাস নিয়ে। শিক্ষার্থীরা দেখো, সমাস সমাসের ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? সমাস হচ্ছে ব্যাকরণের রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। কোথা থেকে আসছে? রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। সমাসের যে ব্যুৎপত্তি সেটা হচ্ছে সম যোগ অস যোগ অ। আর সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ। এই যে সমাস, এই সমাসের যে রীতি কোথা থেকে এসেছে? সমাসের রীতি এসেছে সংস্কৃত থেকে। তাহলে আমরা এইটুকুর মধ্যে কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন পেয়ে গেলাম যে সমাসটি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ। সমাসের রীতি কোথা থেকে এসেছে? সমাসের রীতি এসেছে সংস্কৃত থেকে। এখন দেখো সমাসের সংজ্ঞা কি? সমাস হচ্ছে পরস্পর অর্থ সংগতিপূর্ণ দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। যেমন পল মিশ্রিত অন্ন। ঠিক আছে, কি হয়ে গেল? পল মিশ্রিত অন্ন, এটি হয়ে গেল পলান্ন। শিক্ষার্থীরা তোমরা খুব মনোযোগ সহকারে দেখো যে পরস্পর অর্থ সংগতিপূর্ণ দুই বা ততোধিক পদকে, এখানে দেখো পল মিশ্রিত অন্ন, হ্যাঁ, দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করা হয়েছে। কি করা হয়েছে? পলান্ন, তাই না? পল মানে কি? পল মানে হচ্ছে মাংস, আর অন্ন মানে ভাত। পলান্ন মানে এটা 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 একটা মনে করো পোলাও মাংস, যেটা বোঝানো হয়েছে। এখন এখানে দেখো এই যে পলান্ন পেলাম, এটাকে বলা হচ্ছে সমস্ত পদ। পলান্নটাকে বলা হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদের সংজ্ঞা কি? দেখো, সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম হচ্ছে সমস্ত পদ। সমাসবদ্ধ তার মানে এই যে পলান্ন, এটা কিন্তু কি হচ্ছে? এটা কিন্তু একটি সমাসবদ্ধ শব্দ, কারণ এখানে সমাসটা আবদ্ধ আছে, তাই না? সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন এই পদটিকে বলা হচ্ছে সমস্ত পদ। আর এই সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হলো, কি বাক্যাংশ করা হলো? পল মিশ্রিত অন্ন। এই যে সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তাকে বলা হয় ব্যাস বাক্য। এই বাক্যটির নাম বলা হচ্ছে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। খুব মনোযোগ সহকারে এটা কিন্তু তোমরা দেখবে। পল মিশ্রিত অন্ন পুরা একটি বাক্য, এই বাক্যের নাম হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এরপরে দেখো, আর যে যে পদে সমাস হয় তাদের সমসমান পদ বলে। যেমন দেখো, পল একটা, মিশ্রিত একটা, অন্য একটা, এই পদগুলো মিলিত হয়ে কিন্তু এই শব্দটি হয়েছে। তাহলে এটাকে বলছে যে যে পদে সমাস হয়, তার মানে পল মিশ্রিত অন্য, এগুলোকে বলা হচ্ছে সমসমান পদ। এরপরে দেখো, এই যে পলান্ন, এই পলান্নের প্রথম অংশে কি আছে? পল, এটাকে বলা হচ্ছে পূর্বপদ। আর তারপরের অংশে আছে অন্ন, পরের অংশে আছে অন্ন, এটাকে বলা হচ্ছে পরপদ বা উত্তরপদ। পরপদ বা উত্তরপদ। শিক্ষার্থীরা এইটুকুর মধ্যে থেকে কিন্তু আমাদের অনেকগুলো প্রশ্ন আছে। যেমন তোমাকে প্রশ্ন হবে যে সমস্ত পদ কাকে বলে, হ্যাঁ, তারপরে ব্যাস বাক্য বা ব্যাস বাক্যের অপর নাম কি, বা ব্যাস বাক্য কাকে বলে, বা সমসমান পদ কাকে বলে, হ্যাঁ, সমস্ত পদের কোন অংশটি হচ্ছে পূর্বপদ, কোন অংশটি পরপদ। এভাবে কিন্তু তোমাদের প্রশ্ন এখানে হবে। এখন দেখো, এই যে সমাস, এই সমাসের কাজ কি? সমাসের বা বাংলা ব্যাকরণে সমাসের প্রয়োজনীয়তাটা কি? সমাসটা আমাদের কেন দরকার আমাদের ব্যাকরণে? বলছে দেখো,
সমাস ভাষাকে সংক্ষিপ্ত করে। আমরা প্রথম যেটা হচ্ছে যে সমাস কি করে, সমাস একটি ভাষাকে সংক্ষিপ্ত করে। যেমন দেখো, মহান যে রাজা কি হয়ে গেল, মহারাজ। হ্যাঁ, মহান যে রাজা হয়ে গেল মহারাজ। বা পল মিশ্রিত অন্ন, পলান্ন, অনেক বড় একটি বাক্য, এই বাক্যটিকে এক কথায় রূপান্তর করা হলো। যেমন হচ্ছে এটাকে বলা হচ্ছে পলান্ন, আর মহান যে রাজা এটাকে বলা হচ্ছে মহারাজ। তার মানে সমাস কি করছে, ভাষাকে সংক্ষিপ্ত করছে। সমাস ভাষাকে সরল ও শ্রুতি মধুর করে। যেমন দেখো, সিংহ চিহ্নিত আসন কি হয়ে গেল, সিংহাসন। একটা জিনিস খেয়াল করো, দেখো তোমরা, যে আমি যদি এখন বলি যে রাজা সিংহ চিহ্নিত আসনে বসে আছেন, এটা বেশি সুন্দর লাগবে নাকি আমি যদি বলতাম যে রাজা সিংহাসনে বসে আছেন? তাহলে আমাদের দেখা যাচ্ছে যে আমরা যদি সিংহাসন শব্দটি ব্যবহার করি, তাহলে এটি কি হচ্ছে, শ্রুতি মধুর হচ্ছে, শুনতে ভালো লাগছে। এটা কি করছে, সমাস তালে ভাষাকে সরল ও শ্রুতি মধুর করে। সমাস নতুন অর্থবোধক শব্দ গঠন করে। শিক্ষার্থীরা খুব মনোযোগ সহকারে শুনবে, যে সেটা হচ্ছে যে সমাস কিন্তু শব্দ গঠন প্রক্রিয়ার একটি। শব্দ গঠনের প্রক্রিয়া হচ্ছে দুইটি, একটি হচ্ছে সমাসের সাহায্যে আর একটি হচ্ছে প্রত্যয়ের সাহায্যে। তাহলে সমাস কি করছে, নতুন অর্থবোধক শব্দ গঠন করে। যেমন দেখো, আমি, তুমি ও সে, এই তিনটি শব্দ মিলে কি হয়ে গেল, আমরা। তাহলে এখানে কিন্তু নতুন একটি শব্দ হলো। আবার কি হচ্ছে, সমাস বহু পদ বিশিষ্ট শব্দকে এক পদে পরিণত করে। বহু পদ বিশিষ্ট শব্দ মানে, যেমন দেখো, বিড়ালের চোখে ন্যায় চোখ যে রমণীর, অনেক বড় একটি বাক্যাংশ এবং অনেকগুলো পদ রয়েছে। এটা কি এক বাক্যে বলা হচ্ছে বিড়াল চোখী। তাহলে কি করছে, সমাস বহু পদ বিশিষ্ট শব্দকে এক পদে পরিণত করছে। বা এখানে আরেকটু বলতে পারি আমরা এখানে, যে অনেক বড় বাক্যাংশকে একটি সংক্ষিপ্ত বাক্যে রূপান্তর করছে। তাহলে এটা হচ্ছে, এগুলো হচ্ছে সমাসের কাজ। শিক্ষার্থীরা, এখন দেখো সমাসের প্রকারভেদ। সমাস হচ্ছে 6 প্রকার। কি কি? দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, অব্যয়ভাব সমাস এবং বহুব্রীহি সমাস। একটু দেখো তোমরা, আমরা সমাসের শ্রেণী বিভাগে পেলাম যে সমাস হচ্ছে 6 প্রকার। এখন দেখো, অনেক ব্যাকরণবিদ মনে করেন যে তারা মনে করেন যে দ্বিগু সমাস হচ্ছে কর্মধারায়। দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ মনে করেন যে দ্বিগু সমাস কর্মধারায় সমাসের অন্তর্ভুক্ত। আবার অনেকে মনে করেন যে কর্মধারায় সমাস তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত। তাহলে আমরা দেখছি যে অনেকে মনে করছেন যে দ্বিগু সমাস কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত, আবার কেউ বলছে না কর্মধারয় সমাস তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত। সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে সমাস হয়ে গেল 4 প্রকার। এখন দেখো, আর কিন্তু আমরা আলোচনা করব কিন্তু সমাস 6 প্রকারের। এখন দেখো একটা জিনিস, অপ্রধান সমাস। অপ্রধান সমাস, অপ্রধান সমাস কোনগুলো? অপ্রধান সমাস হচ্ছে, যেমন দেখো, প্রাদি সমাস, উপপদ তৎপুরুষ সমাস, অলুক সমাস, নিত্য সমাস। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে অপ্রধান সমাস কোনগুলো। অপ্রধান সমাস হচ্ছে প্রাদি সমাস, উপপদ সমাস, অলুক সমাস, নিত্য সমাস। কিন্তু অপ্রধান সমাস হলেও কিন্তু এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সমাস। এগুলো থেকে খুব প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। এখন শিক্ষার্থীরা দেখো, আমরা প্রথমে পেলাম যে দ্বন্দ্ব সমাস, তাই না? দ্বন্দ্ব সমাস হচ্ছে যেমন মা ও
বাবা। আমরা বিস্তারিত পরে আলোচনা করব। আমরা একটু সবগুলো নিয়ে একটু হালকা করে আলোচনা করছি। দেখো, মা ও বাবা, মা বাবা, এটি কোন সমাস? এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, দ্বন্দ্ব শব্দের অর্থ কিন্তু সমাসে কি? দ্বন্দ্ব মানে এখানে বিরোধ নয়, এই দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে মিলন। তাহলে মা ও বাবা কি হয়ে গেল? মা বাবা। এখন শিক্ষার্থীরা একটা জিনিস দেখো, এখানে মা, এই যে পূর্বপদ হচ্ছে মা, পরপদ হচ্ছে বাবা। মায়েরও অর্থ আছে, বাবারও অর্থ রয়েছে। তাহলে এখানে কি হচ্ছে? এই পূর্বপদ এবং পরপদ উভয় পদেরই কি রয়েছে? অর্থে প্রাধান্য রয়েছে। তাহলে এখানে হচ্ছে উভয় পদের অর্থে প্রাধান্য রয়েছে। হ্যাঁ, দ্বন্দ্ব সমাসে আমরা পেলাম যে উভয় পদের অর্থে প্রাধান্য রয়েছে। এরপরে দেখো শিক্ষার্থীরা, আমরা কর্মধারায় সমাসে যাচ্ছি। যেমন দেখো, কর্মধারায় সমাস, যেমন নীল যে পদ্ম সমান সমান কি হয়ে গেল? নীল পদ্ম। তাহলে এখানে দেখো, নীল যে পদ্ম, এটা হয়ে গেল নীল পদ্ম। তাহলে এখানে পূর্বপদ হচ্ছে নীল এবং পরপদ হচ্ছে পদ্ম। তাহলে মূল কথা কোনটি? আমার মনে করো হাতে আমার রয়েছে একটি পদ্ম, তাহলে কি আমার হাতে কি রয়েছে? পদ্ম রয়েছে। তাহলে মূল হচ্ছে পরপদ, এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পরপদ। তাহলে কর্মধারয় সমাসে কোন পদের অর্থে প্রাধান্য রয়েছে? পরপদের, পদে। আচ্ছা, এরপরে দেখো তৎপুরুষ সমাস। যেমন তৎপুরুষ সমাসে, যেমন রাতে কানা, কি হয়ে গেল? রাত কানা। তাহলে এখানে প্রধান কি? প্রথম হচ্ছে রাতে কানা, তার মানে রাত কানা, আসলে কি? কানা, তাই না? তাহলে এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পরপদ। এই কর্মধারায় তৎপুরুষ সমাসেও আমরা দেখলাম যে পরপদের অর্থে প্রাধান্য রয়েছে, পরপদের অর্থে প্রাধান্য রয়েছে। এরপরে আসছে দ্বিগু সমাস। দ্বিগু সমাস, যেমন দেখো, শত অব্দে সমাহার, কি হয়ে গেল? শতাব্দী। শতাব্দী 100 বছর, তাই না? শত অব্দে সমাহার। তাহলে এই দেখো, এখানে কি হচ্ছে? অব্দ মানে কি? অব্দ হচ্ছে বছর। তাহলে এখানে মেইন ইয়াটা কি? বছর। তার মানে পূর্বপদ না পরপদের অর্থে প্রাধান্য রয়েছে? পরপদে অর্থে প্রাধান্য রয়েছে। তাহলে আমরা দেখলাম যে দ্বিগু সমাসেও হচ্ছে পরপদে অর্থে প্রাধান্য রয়েছে। এরপরে দেখো অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস, যেমন দেখো, আমরা অব্যয়ীভাব সমাসে কি বলছি? মরণ পর্যন্ত। মরণ পর্যন্ত, এ পর্যন্ত শব্দের অব্যয় হচ্ছে মরণ। শিক্ষার্থীরা এখানে দেখো যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মরণ পর্যন্ত কি হয়ে গেল? মরণ। তাহলে এখানে পূর্বপদ হচ্ছে আর পরপদ হচ্ছে মরণ। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কোন পদের অর্থে প্রাধান্য রয়েছে? মরণ, মরণ। কিন্তু যখনই আমি এই অব্যয়টি দিলাম, তখনই কি হয়ে গেল? আমরণ। তার মানে শব্দের অর্থটি পরিবর্তন হলো। তার মানে এই শব্দের মধ্যে কি হচ্ছে? আয়ের হচ্ছে অব্যয়, এরই প্রাধান্য রয়েছে। এই জন্য অব্যয়ীভাব সমাসে কোন পদের প্রাধান্য রয়েছে? অব্যয়ীভাব সমাসে হচ্ছে পূর্ব পদে প্রাধান্য রয়েছে। ঠিক আছে, এরপরে দেখো বহুব্রীহি। যেমন দেখো, পিত, অম্বর, জার, কি হয়ে গেল?
পিতাম্বর। হ্যাঁ, শিক্ষার্থীরা এখানে দেখো পিতাম্বর, তাই না? পিত মানে হচ্ছে, এখানে পিত শব্দের অর্থ হচ্ছে কালো, অম্বর মানে হচ্ছে দেহ। তাহলে এই যার শব্দটি দিয়ে অন্য একটি অর্থ বোঝাচ্ছে, তার মানে পিত অম্বর যার। তাহলে এই যে পিত মানে কালো, কালো দেহ অনেকের আছে, তাই না? কাক কালো, কোকিল কালো, ভাল্লুক কালো, কিন্তু পীতাম্বর বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? শ্রী কৃষ্ণকে বোঝানো হয়েছে। তাহলে এখানে একটা জিনিস দেখো, এই যে পিত মানে কালো, অম্বর মানে হচ্ছে দেহ, তাহলে এই দুটোর এই পূর্বপদ এবং পরপদ কোনোটিরই কিন্তু এখানে অর্থে প্রাধান্য নেই, তাই না? অন্য আর একটি অর্থ বোঝাচ্ছে। এজন্যই বহুব্রীহি সমাসে তবে কি হচ্ছে, কোন পদে প্রাধান্য রয়েছে? কোন পদে প্রাধান্য নেই, কোনো পদের প্রাধান্য নেই। তাহলে শিক্ষার্থীরা দেখো, এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমাদের এখান থেকে কিন্তু এসএসসি পরীক্ষায় বেশ প্রশ্ন আসে। হয়তো তোমাকে এখন পড়লো যে দ্বন্দ্ব সমাসে কোন পদের প্রাধান্য রয়েছে? উভয় পদের প্রাধান্য রয়েছে। কর্মধারয় সমাসে কোন পদের প্রাধান্য রয়েছে? পর পদের প্রাধান্য রয়েছে। তৎপুরুষ সমাসে কোন পদের প্রাধান্য রয়েছে? পর পদের। দ্বিগু সমাসেও পর পদের প্রাধান্য। আর অব্যয়ভাব সমাসে রয়েছে পূর্ব পদের প্রাধান্য। আর বহুব্রীহি সমাসে কোন পদের প্রাধান্য রয়েছে? কোনো পদেরই প্রাধান্য নেই। শিক্ষার্থীরা এখান থেকে দেখো, এখান থেকে যদি এখন প্রশ্ন করা হয় যে দ্বন্দ্ব সমাসের ঠিক বিপরীত সমাস কোনটি, তখন কিন্তু তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে এখানে উভয় পদের প্রাধান্য রয়েছে আর এখানে কোনো পদেরই প্রাধান্য নেই। তাহলে দ্বন্দ্ব সমাসের ঠিক বিপরীত সমাস হচ্ছে বহুব্রীহি সমাস। শিক্ষার্থীরা, এই যে আজকে আমি তোমাদের সমাজ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিলাম, তোমরা অবশ্যই এই লেকচারটা ভালো করে তোমরা দেখবে এবং বাসায় এটা চেষ্টা করবে পড়ার। হ্যাঁ, আর আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। পরবর্তী যেগুলোর সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সুস্থ থাকো, বাসায় থাকবে। আল্লাহ হাফেজ।